ইফতারের আগেই কাম সেরে ফেলেছে বাংলাদেশ দল। লিটন কুমার দাস যখন নাজমুল হোসেন শান্ত আউট হবার পরে ব্যাটিং এ নেমেছিল, তখন ইফতারের বাকি আর মাত্র 7 মিনিট। সবাই অপেক্ষা করছিল যে বাংলাদেশের ওই কাঙ্ক্ষিত 2 রান 3 রান কখন হবে। হয়ে গেছে 2 মিনিটের মধ্যেই। বাংলাদেশ পাকিস্তানকে পাড়ার দল বানিয়েছে, গলির দল বানিয়েছে। আমরা গলি ক্রিকেট খেলি না, পাড়ায় পাড়ায় খেলা হয় না। ওই পাড়ার দলগুলোর মধ্যেও কিন্তু যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা হয়। ধরেন ইসলামবাগ আর ডোকরোপাড়া, মানে এমনি দুটা পাড়ার নাম বানিয়ে বলছি, তাদের মধ্যে খেলা হলো একটা কম্পিটিশন হয়। আজকে যেভাবে বাংলাদেশ দল খেলেছে, পাকিস্তান যেভাবে উড়ে গেছে পুড়ে গেছে, আমার কাছে মনে হয় যে পাড়ার দলের তকমা দেওয়া মানে পাড়ার দলকে ছোট করা। বিভিন্ন যে টুর্নামেন্ট গুলো হয়, সেলিব্রিটি ক্রিকেট, আপনারা দেখবেন যে পরিমণিরা মাঝে মাঝে খেলে, অথবা ব্যাংকার্স টুর্নামেন্টে আমরা দেখি অনেক বড় বড় হাই প্রোফাইল ব্যক্তিবর্গ খেলে। সেইগুলো ক্রিকেটেও কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বিতা হয়। কিন্তু আজকে যে খেলাটা হয়েছে, বাংলাদেশ যেভাবে উড়িয়ে দিয়েছে, পাকিস্তান আমার কাছে মনে হয় সেলিব্রিটি ক্রিকেটের আমাদের যে সেলিব্রিটিরা রয়েছে যারা ক্রিকেটের মধ্যে নেই, তারাও যদি এই দলের বিপক্ষে খেলতো তাহলে তাদের জয়ের একটা সম্ভাবনা ছিল। কিভাবে হেরেছে? আমরা একটা খারাপ শব্দ ব্যবহার করি, কিন্তু এটা খুব কমন শব্দ। কমন শব্দ আমরা বলতেই পারি, কারণ বাংলাদেশে অধিকাংশ কমন মানুষ যারা ফ্রুটো খায়। কমন শব্দটা কি? সেটা হচ্ছে গোহারা হার। আজকে পাকিস্তান যে হেরেছে, বাংলাদেশ দল 209 বল হাতে রেখে এদের হারিয়েছে। পাকিস্তানকে 209 বল হাতে রেখে হারিয়েছে। আপনি যদি টি-20 একটা ম্যাচ আয়োজন করতে চাইতেন, বাংলাদেশ যেই পরিমাণ বল হাতে রেখে পাকিস্তানকে হারিয়েছে, নিঃসংকোচে নির্দ্বিধায় এরকম একটা টি-20 ম্যাচ আয়োজন করা যেত। আজকে পাকিস্তান তারা যখন ব্যাট করতে নেমেছে, তাদের মানে ঘটনাটা খুব অসাধারণ। তারা 116 বল কম খেলেছে। মানে একটা দল যখন ব্যাট করতে নামে, প্রথমে ব্যাট করছে, তারা 31 ওভার পর্যন্ত, দুঃখিত, তারা 36 ওভার পর্যন্ত টিকতে পারে নাই। 116 বল কম খেলা একটা দল প্রতিপক্ষের কাছে হেরেছে। তারা 209 বল হাতে রেখে 8 উইকেট হাতে রেখে হারিয়ে দিচ্ছে। আজকের এই ম্যাচটায় পাকিস্তান কতটা জঘন্য ছিল, এই পাকিস্তান আমার কাছে মনে হয় 71-এর থেকেও জঘন্য ছিল। যারা বাংলাদেশকে এই ম্যাচকে আইসিসি কে অ্যালাউ করে নাই 335 বল খেলানোর ক্ষেত্রে। 209 বল বাংলাদেশের আনইউজ ছিল, পাকিস্তান অল আউট হয়ে গেছে 116 বল আগে। 209 প্লাস 116, আমাদের ক্লাস 4-এর যে কচি কাচারা রয়েছে যোগ করলে পাবে 335। 335 বল পাকিস্তানরা এক্সিকিউট করতে পারে নাই, এবং এই 335 বলের খেলা দর্শকরা দেখতে পারেনি। টি স্পোর্টস এই 335 বলে যে কটা ওভার হতো তার মাঝখানে বিজ্ঞাপন দিতে পারেনি। একটা ভয়াবহ অবস্থা। সেলিব্রিটি ক্রিকেটার আমাদের যারা রয়েছে, নিশো ভাই, তাহসান ভাই, এরা যারা খেলে টেলে, আমার কাছে মনে হয় আমার প্রিয় সিয়াম, এরা যদি খেলতো এই পাকিস্তান দল তারপরেও হারতো, তখন হয়তো আমাদের 109টা বল অবশিষ্ট থাকতো, 200 জায়গায় 100 বল কমে যেত। বাংলাদেশ দল যে পারফরমেন্সটা দেখিয়েছে ভাই, একবার চিন্তা করে দেখুন, এই দলটা খেলতে নেমেছে কতদিন পরে? 5 মাস পরে ওয়ানডে খেলতে নেমেছে। তার আগে এই দলের ক্রিকেটার একটা ট্রমার মধ্য দিয়ে গেছে, কারণ তারা একটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারে নাই। সেই দলের ক্রিকেটাররা যেভাবে খেলেছে, সেই দলের ক্রিকেটাররা জাস্ট লাথি মেরে উড়িয়ে দিয়েছে। এ তো অসাধারণ। এর মাঝখানে কিছু বাঙ্গু রয়েছে যারা আবার বলার চেষ্টা করে ধান খেতের উইকেট। ভাই, ধান খেতের উইকেটে কি কখনো পেসাররা সাকসেসফুল হয়? পাকিস্তানি পেসাররা উইকেট পেয়েছে, বাংলাদেশের পেসাররা 7 উইকেট পেয়েছে। 70% উইকেট অফ দা পাকিস্তান টিম টেকেন বাই দ্য পেসার্স অফ বাংলাদেশ। তারপরে নাকি এটা ধান খেতের উইকেট। আচ্ছা, এইটা যদি ধান খেতের উইকেট হয় যেখানে পেসাররা সাকসেসফুল, তাহলে ব্রিসবেনের গ্যাবল ধান খেতের উইকেট, পার্থের ওয়াকা এক সময় ছিল, সেটা ধান খেতের উইকেট, ইংল্যান্ডের লর্ডস ধান খেতের উইকেট। পেসাররা যেখানটা সাকসেসফুল হবে ওগুলো হচ্ছে ধান খেতের উইকেট। আসলে কি তাই? ধান খেতের উইকেটে স্পিন প্রভাব বিস্তার করে। আজকের এই ম্যাচে স্পিনের কোনো পাত্তা ছিল না, এক্সেপ্ট দ্য 3 উইকেট ফ্রম মেহেদী হাসান মিরাজ। সো ধান খেতের কনসেপ্টটা আপনাকে ক্লিয়ার হতে হবে। আচ্ছা, ধান খেতের উইকেট মানলাম, বাংলাদেশের পেস ডিপার্টমেন্টের থেকে তো শাহিন শাহ আফ্রিদিরা আরো ভয়ঙ্কর। মনে করতে পারেন যে বিমারটা মেরেছিল অলমোস্ট ব্যাটসম্যানের মুখের মধ্যে গিয়ে আঘাত এনেছে। তারা কেন তাহলে বাংলাদেশের ব্যাটারদেরকে আউট করতে পারলো না? ধান খেতের উইকেট কি তখনই ছিল যখন পাকিস্তান ব্যাট করলো? আবার যখন তানজিদ হাসান তামিম ব্যাট করতে নামলেন, এবং তানজিদ হাসান তামিমের স্ট্রাইক রেট আমার কাছে এখানে নোট করা রয়েছে 159 পয়েন্ট সামথিং, 42 বলে 67 রান করলেন, 5টা ছক্কা মারলেন, তখন আর এই উইকেটটা ধান খেতের উইকেট ছিল না। কি কারণে ছিল না ভাই? বাংলাদেশে খেলা হচ্ছে, বুলবুল ভাই, আমাদের অতি প্রিয় বুলবুল ভাই, তিনি অস্ট্রেলিয়ায় গিয়ে ইফতার সাহারি এবং সেখানটায় গিয়ে তিনি ইবাদত বন্দেগী করছেন। এই কারণে কি বাংলাদেশ দল ভালো পারলো আর পাকিস্তান পারলো না? ডেফিনেটলি নট। স্কিল ওয়াইজ যদি আপনি চিন্তা করেন, আজকে বাংলাদেশ দল দে হ্যাভ বিট ট্রিমেন্ডাসলি। তারা যেভাবে খেলেছে,
তারা যেভাবে উড়িয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, এটাকে আপনাকে প্রশংসা করতে হবে। খেলেছে দুইটা দল এবং সেই দুইটা দল মুখোমুখি হয়েছে, একটা দল পাত্তাই পায়নি, আরেকটা দল ওই ধান খেতের উইকেটে 209 বল হাতে রেখে 8 উইকেট হাতে রেখে জাস্ট প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে। সেই দলের একজন ব্যাটসম্যান 42 বলে 67 করেছে, 5টা ছক্কা মেরেছে, 160 স্ট্রাইক রেটে ব্যাট করেছে তানজিদ হাসান তামিম। বাংলাদেশের এই পারফরম্যান্স, এই ধারা যদি অক্ষুণ্ণ থাকে, পাকিস্তানের এই দলকে 3-0 হারানো সম্ভব। আর যারা পাকিস্তান জিততে পারেনি দেখে মন খারাপ করছেন, আপনাদের জন্য এক বালতি সমবেদনা। আজকের ম্যাচে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন? যেই দুইজন ক্রিকেটারের দলে থাকারই কথা ছিল না, সেই দুই ক্রিকেটার আজকে বাংলাদেশকে উড়িয়েছে। নাহিদ রানা, আপনি খেয়াল করে দেখুন, নাহিদ রানার পরিবর্তে শরীফুল ইসলাম খেললে হয়তো আমরা অনেক বেশি কনভিন্স থাকতাম। কিন্তু এই নাহিদ রানা রাওয়ালপিন্ডির পরে মিরপুর, রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ যে ব্যাক টু ব্যাক টেস্ট জিতেছিল, সিরিজ জিতেছিল, পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করেছিল, বাংলাদেশের বেস্ট এভার টেস্ট ভিক্টরিতে নাম লিখিয়েছিল, সেখানটায় নাহিদ রানা ছিলেন এমন একজন ক্রিকেটার যিনি আসলে তার সেই উত্থানটাকে সেই লেভেলে নিয়ে গিয়েছিলেন, তার সেই গতিকে কাউন্টেবল করেছিলেন। সেই নাহিদ রানা আরো একবার পাকিস্তানকে পেলেন এবং জাস্ট ঘুরিয়ে দিলেন। প্রথম 5 উইকেটের 5টাই ওই পেসারের। প্রথম 5 ওভার নাহিদ রানা করেছেন, প্রত্যেক ওভারে একটা করে উইকেট নিয়েছেন। কি বলবেন? আজকের ম্যাচে তার থাকার কথা ছিল না। তানজিদ হাসান তামিম আগের ম্যাচে বাংলাদেশ দল 176 রানের পার্টনারশিপ করেছিল ওই 5 মাস আগের ওয়ানডেতে। 176 রানের ওপেনিং পার্টনারশিপ। কে ছিলেন? সাইব ছিলেন, তার সাথে ছিলেন সৌম্য সরকার। সৌম্য সরকার 91 রান করেছিলেন, সেঞ্চুরি করতে পারেন নাই অল্পের জন্য। দুঃখ, সেই দুঃখের চেয়ে, সেই 9 রানের দুঃখের চেয়ে বড় দুঃখ কি জানেন? আজকে সৌম্য সরকার 91 করার পরেও এই ম্যাচটাই নেই। এবং সেই দুঃখ ভুলিয়ে দিয়েছেন সৌম্যকে বসিয়ে রাখার পর, যখন তানজিদ তামিমকে সুযোগ দেওয়া হয়েছে পাকিস্তানি বোলিং অ্যাটাককে, যখন এখান থেকে ছক্কা মেরে, ঢাকা থেকে ছক্কা মেরে লাহোরে পাঠিয়েছেন সেই তানজিদ তামিম। 5টা ছক্কা, 160 স্ট্রাইক রেটে ব্যাটিং, 42 বলে 67, বাংলাদেশের 8 উইকেটের জয়ে নট আউট ইনিংস। কি একটা অবস্থা! তানজিদ তামিমেরও থাকার কথা ছিল না, কারণ আগের ম্যাচে তানজিদ তামিম ছিলেন না। আগের ম্যাচে তার পরিবর্তে যে খেলেছে সে সাকসেসফুল ছিল। নাহিদ রানা থাকার কথা ছিল না। সেই দুজন আজকে বাংলাদেশকে উড়িয়েছে, জ্বালিয়েছে, পুড়িয়েছে, পাকিস্তানকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, পাড়ার দল, গলির দলের থেকেও নিচে নামিয়ে দিয়েছে। সো আমার কাছে মনে হয় উই শুড অ্যাপ্রিসিয়েট, যে দলটা 5 মাস ধরে ওয়ানডে খেলে না, সেই দলটা 8 উইকেটের জয় আজকে রেজিস্টার করেছে। সেই দলটা 209 বল আগে পাকিস্তানকে হারিয়েছে। সেই দলটা 116 বল আগে পাকিস্তানকে অল আউট করেছে। সেই দলটা এই আন্তর্জাতিক ক্রিকেটে আজকের ম্যাচে 335 বল না খেলার ব্যবস্থা করেছে। সেই দলটা আজকে ইফতারের আগেই কাম সেরে ফেলেছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ দল ইফতারের আগেও প্রতিপক্ষকে হারিয়ে দিলেও, ইফতারের আগে বাংলাদেশের রোজদারদের তৃপ্তি দিলেও, ইফতারের আগে বাংলাদেশ দলের অসাধারণ জয় নিশ্চিত হলেও, যারা রোজদার হিসেবে এখানটায় মাঠে এসেছিলেন খেলা দেখার জন্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের জন্য বিনামূল্যে ন্যূনতম পানির ব্যবস্থা করতে পারে না। এর থেকে দুঃখজনক কি হতে পারে? যে মানুষগুলো আজকে মাঠে এসেছেন, টিকিট কেটেছেন, সাপোর্ট করেছেন, তপ্ত রোদে পুড়েছেন, তৃষ্ণার্ত থেকেছেন, তার জন্য আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড ফ্রিতে ন্যূনতম ওই পানির ব্যবস্থা করতে পারে নাই। কোটি কোটি টাকার, হাজার কোটি টাকার ক্রিকেট বোর্ড থেকে লাভটা কি ভাই? আমাদের কোনো লাভ নাই। এই ক্রিকেট বোর্ডকে আমরা যারা ধারণ করি তাদের লজ্জা দিয়েছে আজকের এই বিসিবির কর্মকাণ্ড। সবাই ভালো থাকবে।